আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সংলাপ মণ্ডল, প্রভাষক আমিনা বাকি স্কুল অ্যান্ড কলেজ, শ্রীবন্ধু, দিনাজপুর। এর আগেও আমি দুটি ক্লাস পোস্ট করেছিলাম এবং আজকে আমি নবম এবং দশম শ্রেণীর জন্য জীববিজ্ঞান একটা চতুর্থ অধ্যায় উপস্থাপন করতে যাচ্ছি। যে চতুর্থ অধ্যায়টির শিরোনাম হচ্ছে জীবনী শক্তি। আর এই অধ্যায়ের মধ্যে যে মেইন টপিকসগুলো নিয়ে আলোচনা করতে হবে বা পড়াশোনা করতে হবে সেগুলো হচ্ছে সালোক সংশ্লেষণ কী, সালোক সংশ্লেষণের আলোক এবং নিরপেক্ষ পর্যায়ের ভূমিকা, সালোক সংশ্লেষণের প্রভাবক এবং এর গুরুত্ব, শ্বসন কী, সবাদ শ্বসন এবং অবাধ শ্বসন এবং শ্বসনের ক্ষেত্রে প্রভাবকগুলোর আবার কী ধরনের ভূমিকা রাখে। তো আমরা যখন প্রথম একটা কোনো চ্যাপ্টার নিয়ে আলোচনা করি সেই চ্যাপ্টার নিয়ে শিরোনাম থেকেই কিন্তু আসলে চ্যাপ্টার সম্পর্কে একটা ধারণা নেওয়া আমাদের উচিত, তাই না? তো দেখো, জীবনী শক্তি, জীবনের ক্ষেত্রে যে শক্তি দরকার সেটা জীবনী শক্তি বলে। যে শক্তি আসলে কি, শক্তি নিয়ে যখন আমরা ফিজিক্সে স্টাডি করলাম তখন আমরা জানলাম যে শক্তির মূল উৎস হচ্ছে কি সূর্য। তাহলে আসলে কি যদি শক্তির মূল উৎস যদি সূর্যই হয়ে থাকে তাহলে কি আমরা যখন আমাদের শরীরের মধ্যে শক্তির প্রয়োজন হয় তখন কি আমরা রোদের মধ্যে গিয়ে দাঁড়াই এবং সেখান থেকে অলৌকিকভাবে দৈব শক্তির মাধ্যমে আমাদের শরীরের মধ্যে সৌরশক্তি অ্যাবজর্ব হয় এবং সেই শক্তি দিয়ে আমরা কি চলতে পারি? এটা শুধুমাত্র সিনেমা জগতেই সম্ভব, বাস্তবে কিন্তু এটা কখনোই সম্ভব নয়। বাস্তবের ক্ষেত্রে এটা সম্পূর্ণ ভিন্ন। এই ভিন্ন ক্ষেত্রটা নিয়েই এখানে সুন্দরভাবে আলোচনা করা হচ্ছে জীবনী শক্তির মাধ্যমে। কীভাবে হয় প্রসেসটা আমরা একটু আগে সংক্ষিপ্তভাবে একটু চিন্তা ভাবনা করি, তারপর আমরা সেখানে আবার মোটামুটিভাবে তোমাদের সিলেবাস অনুযায়ী আমরা বিস্তারিতের মধ্যে আলোচনা করবো আর কি। তো সূর্য থেকে এই সৌরশক্তিটা সরাসরি প্রাণীর ক্ষেত্রে রিসিভ হয় না। প্রাণীর এটা কারোর জন্য আবার নির্ভর করে, সেটা হচ্ছে উদ্ভিদ। তো উদ্ভিদ কী করে? উদ্ভিদ তার পাতার ক্লোরোফিলের, পাতার যে মেসোফিল টিস্যু থাকে তার মধ্যে যে ক্লোরোফিল থাকে সেখানে সে সূর্যের আলো রশ্মিটাকে শোষণ করার পর পাতায় উপস্থিত কার্বন ডাইঅক্সাইড এবং অক্সিজেনকে সঙ্গে সে যুক্ত হওয়ার পর সে একটা কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য তৈরি করে এবং উপজাত পদার্থ হিসেবে অক্সিজেন এবং জলীয় বাষ্প তৈরি করে, যেটা প্রকৃতির মধ্যে আবার কি হয়ে যায়? রিলিজ হয়ে যায়। তো এই যে দুটা জিনিস রিলিজ হয়ে যাচ্ছে, তোমার এখান থেকে যে দুটো জিনিস রিলিজ হয়ে গেল, এই রিলিজ হয়ে যাওয়া জিনিসগুলা কিন্তু আমাদের ক্ষেত্রে আবার অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তো আমরা এই জিনিসগুলোকে নিয়ে আলোচনা করব। এই কার্বোহাইড্রেট আবার কী করতেছে? প্রাণীরা সেখান থেকে উদ্ভিদ খেয়ে নিচ্ছে এবং সেই খাওয়া উপাদানগুলো আবার কী করতেছে? ওটা আবার আমরা আমাদের শরীরের মধ্যে কাজ করতেছে এবং শক্তি। আমরা জানি যে আমাদের প্রত্যেকটা কোষের মধ্যে প্রচুর পরিমাণে রাসায়নিক বিক্রিয়া সম্পূর্ণ হয় এবং এই রাসায়নিক বিক্রিয়াগুলোর জন্য বাইরে থেকে শক্তির প্রয়োজন হয়। আর এই শক্তিগুলো আবার কোনখান থেকে আসতেছে? এই শক্তিগুলো আসতেছে কোনখান থেকে? আমরা উদ্ভিদের উপর সম্পূর্ণরূপে আমাদের শক্তির জন্য নির্ভরশীল। তাহলে প্রাণী কোন সম্পূর্ণরূপে কার উপর নির্ভরশীল? শক্তির জন্য উদ্ভিদের উপর। আবার উদ্ভিদের শক্তির জন্য কার উপর নির্ভরশীল? সূর্যের উপর। তাহলে এই যে প্রসেসগুলো ধারাবাহিকভাবে কীভাবে আমাদের শরীরের মধ্যে চলে আসতেছে এবং এই বিষয়গুলো নিয়ে এখানে আলোচনা করা হয়। তো আলোচনা করার জন্য সর্বপ্রথম আমাদেরকে আরেকটু বিষয় নিয়ে আলোচনা করতে হবে, সেটা হচ্ছে এটিপি। আমাদের মধ্যে বইয়ের মধ্যে দেখো এটিপি মানে হচ্ছে এডিনোসিন ট্রাইফসফেট। এটাকে বলা হচ্ছে বায়োলজিক্যাল কয়েন বা এনার্জি কয়েন এবং যেটাকে আবার তুলনা করা হচ্ছে রিচার্জেবল ব্যাটারির সঙ্গে। তো রিচার্জেবল ব্যাটারির সঙ্গে কেন তুলনা? আমরা কোন ধরনের ব্যাটারিগুলোকে রিচার্জেবল ব্যাটারি বলে থাকি? যে ধরনের ব্যাটারিগুলো কী হয়, আমরা যেমন তোমার মোবাইল ফোন ইউজ করো, এই মোবাইল ফোনের ক্ষেত্রে কী হচ্ছে? তুমি চার্জ দিচ্ছ, চার্জ দিয়ে ফোন ইউজ করতেছো, আবার যখন চার্জ শেষ হয়ে যায় তখন তুমি আবার সেটাকে কী করতেছো? আবার চার্জে দিচ্ছ। ঠিক এটিপির কাজটা হচ্ছে ঠিক সেরকমটা। তোমরা নিউক্লিক অ্যাসিড জানো, নিউক্লিক অ্যাসিডে প্রধান তিনটে উপাদান, সেটা হচ্ছে নাইট্রোজেন বেস, পেন্টোজ সুগার এবং অক্সালিক ফসফেট। এই তিনটা জিনিসের মধ্যে যখন তোমার 5 কার্বন বিশিষ্ট রাইবোজ শর্করার সঙ্গে একটি নাইট্রোজেন বেস অ্যাডেনিন যুক্ত হয় তখন তাকে বলা হচ্ছে এডিনোসিন। আর এই এডিনোসিনের সঙ্গে তাহলে আমরা যদি একটু লিখি তাহলে কেমন হবে? অ্যাডেনিন, রাইবোজ সুগার যখন যুক্ত হলো সেখানে আমরা বলতেছি কি? এডিনোসিন। সেটাকে আমরা কি বললাম? এডিনোসিন বললাম। আচ্ছা, এই যে এডিনোসিনটা আমরা পাইলাম, এই এডিনোসিনের সঙ্গে যদি ধারাবাহিকভাবে ফসফেট 1, ফসফেট 2 এবং ফসফেট 3 যদি যুক্ত হয়, এই এডিনোসিনের সঙ্গে যদি একটা ফসফেট যুক্ত হয়, একটি ফসফেট যদি যুক্ত হয় সেক্ষেত্রে আমরা সেটাকে বলতেছি কি? এডিনোসিন মনোফসফেট। এর সঙ্গে যদি এবার 2টা ফসফেট যুক্ত হয় তো এডিনোসিন ডাইফসফেট এবং এবার যদি 3টা ফসফেট যুক্ত হয় তখন তাকে বলা হচ্ছে এডিনোসিন ট্রাইফসফেট।
এই তিনভাবে তৈরি হয় এবং এই এডিনোসিন ট্রাইফসফেট হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উপাদান, যেটা আমাদের এই অধ্যায়ের মধ্যে আমরা দেখব যে কীভাবে এটিপি তৈরি হচ্ছে এবং 11 অণু গ্লুকোজ ভেঙে কীভাবে 38 অণু এটিপি তৈরি হচ্ছে এবং এগুলো কীভাবে আমাদের শক্তি প্রডিউস করতেছে সেক্ষেত্রে আমরা জানবো। এবং একটা এটিপি থেকে 3.7 কিলো ক্যালোরি শক্তি উৎপন্ন হয়ে থাকে, তোমাদের বইয়ের মধ্যে সেটা আবার আলোচনা করাও আছে। তো এডিনোসিন থেকে আমরা এই উপাদানগুলো পেয়ে যাব। আসলে এই যে এডিনোসিনের সঙ্গে যে ফসফেট অজৈব ফসফেটটা যুক্ত হলে সেটা কীভাবে যুক্ত হলো, এটাকে যুক্ত করার জন্য বাইরে থেকে এনার্জি প্রয়োগ করতে হয়, যুক্ত করতে হয় এবং এটা তারা শক্তি সঙ্গে করে নিয়ে অ্যাকচুয়ালি এডিনোসিনের সঙ্গে যুক্ত হয়। যুক্ত হওয়ার পর এই এডিনোসিন থেকে যখন এই ফসফেট গ্রুপটা আলাদা হয়ে যায়, ভেঙে যায়, তখন তারা সরবরাহকৃত যে শক্তিটা নিয়ে এডিনোসিনের সঙ্গে যুক্ত হয়েছিল সেই শক্তিটাকে তারা সেখান থেকে ছেড়ে দেয়। ছেড়ে দেওয়ার ফলে সেই যে শক্তিটা ছেড়ে দিল, সেটা উদ্ভিদের শরীরে হোক বা প্রাণীর শরীরে হোক, সেই শক্তি দিয়ে উদ্ভিদ এবং প্রাণী তার নিজের শরীরের সকল ধরনের জৈবিক কর্মকাণ্ডগুলো বা রাসায়নিক বিক্রিয়াগুলো তারা সম্পন্ন করে থাকে। এই জন্য আমরা এটিপিকে বলতেছি এনার্জিক্যাল কয়েন বা বায়োলজিক্যাল কয়েন। এই এটিপি থেকে যখন একটা ফসফেট রিলিজ হয়ে যায় তখন সেটা আবার এডিপিতে পরিণত হয়। এই এডিপির সঙ্গে আবার যখন একটা ফসফেট যুক্ত হবে সেটা আবার এটিপিতে পরিণত হবে। এইভাবে প্রক্রিয়াটা চলতে থাকে। তাহলে আমরা যে এটা হচ্ছে মূল ব্যাটারি, আমাদের এটা এই ব্যাটারির সঙ্গে আমরা একটা ফসফেট যুক্ত করতেছি, ব্যাটারিতে শক্তি ইউজ করার পর সেটা আবার সেটা আমার সেখান থেকে আমি কি পাচ্ছি, এডিপি পাচ্ছি, সেখান থেকে আবার আমার এটিপি হচ্ছে। এই প্রক্রিয়াটা এইভাবে চলতে থাকে। তাই আমরা এটাকে বলতেছি কি রিচার্জেবল ব্যাটারির সঙ্গে মাঝে মাঝে তুলনা করে থাকতেছি আর কি। তো আমি আশা করি তোমরা এই বিষয়টা সুন্দরভাবে বুঝতে পারছো। তাহলে অ্যাডিনোসিনের সঙ্গে রাইবোজ সুগারের সঙ্গে যখন একটা অ্যাডিনোসিন যুক্ত হবে, অ্যাডিনিন যুক্ত হবে, তখন তাকে আমরা বলতেছি এডিনোসিন। এবং ধারাবাহিকভাবে 1, 2, 3 ফসফেট যুক্ত হলে তাকে আমরা বলতেছি মনোফসফেট, ডাইফসফেট এবং ট্রাইফসফেট। এবং এই ট্রাইফসফেটেই থেকে তোমরা বুঝতে পারতেছো যে এই ট্রাইফসফেট থেকে যে শক্তিটা ছেড়ে দেওয়া হয়, একটা ফসফেট গ্রুপ আলাদা করা হয়, তখন যে শক্তিটা আমাদের শরীরের মধ্যে বা উদ্ভিদের শরীরের মধ্যে আসে এবং সেই শরীরের মাধ্যমে আমরা আমাদের জীবনের পরিচালনা করার জন্য যে বাকি শক্তিগুলো থাকে সেগুলো আমরা ব্যবহার করে থাকি। তো এবার আমরা এই অধ্যায়ের যে গুরুত্বপূর্ণ টপিকটা ছিল সেটা সালোক সংশ্লেষণ। এবং এই সালোক সংশ্লেষণ শব্দটা নিয়ে যদি আলোচনা করতে যাই তো আমাদের আগে প্রথমে লিখতে হবে সালোক সংশ্লেষণ মানে হচ্ছে কি, আমরা জানি যে ফটোসিনথেসিস, তাই না? ফটো PHOTOSYNthesis, এটা ভাঙলে দুইটি শব্দ তৈরি হয়, একটা হচ্ছে ফটো, একটা হচ্ছে। এবং বিজ্ঞানী বার্নার সর্বপ্রথম এই শব্দটি ব্যবহার করে থাকেন। এই বার্নার সর্বপ্রথম 1898 সালে এই শব্দটা ব্যবহার করে থাকেন। ফটো মানে হচ্ছে আলো আর সিনথেসিস মানে হচ্ছে সংশ্লেষ। তার মানে এই আলোটাকে সংশ্লেষণের মাধ্যমে কীভাবে আমরা আমাদের শরীরের ক্ষেত্রে বা উদ্ভিদের শরীরে ব্যবহার করতেছি, সেখানে কিন্তু সালোক সংশ্লেষণের মূল উদ্দেশ্য বা ভূমিকাটা এখানে লুকায়িত আছে। এবং সালোক সংশ্লেষণ সম্পর্কে তোমরা অলরেডি খুব ভালোভাবে জানো যে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে আমরা কী কী পেয়ে থাকি। সালোক সংশ্লেষণের মূল উপাদানে হচ্ছে, আমরা যদি এই বিক্রিয়াটাকে যদি একটু সম্পন্ন করার চেষ্টা করি, সেটা আমরা জানি যে তোমার পাতায় তৈরি কার্বন ডাইঅক্সাইড, আমি একটু সংক্ষিপ্তভাবে দিই, এবং সেখান থেকে আবার কী হচ্ছে, এখানে পানি আসতেছে, এই পানির সঙ্গে আবার কী থাকতেছে, আমাদের সূর্যের আলো থাকতেছে, এটা আমরা সবাই আগে থেকে জানি। এবং এই সূর্য আলো থেকে আবার এখানে আমরা কী পাচ্ছি, এখানে ক্লোরোফিল পাচ্ছি, এবং সেখান থেকে আমরা কী পাচ্ছি, গ্লুকোজ। এই যে অংশগুলো আমরা পাইলাম, এটা অ্যাকচুয়ালি যে সালোক সংশ্লেষণ। এই সালোক সংশ্লেষণ আমি সংজ্ঞাটাকে আরও সুন্দরভাবে উপস্থাপন করবো একটু পরে। তবে আমরা একটু দেখলাম যে সালোক সংশ্লেষণের জন্য কী কী উপাদানের দরকার। কার্বন ডাইঅক্সাইডের দরকার, তোমার পানির দরকার, আলো দরকার এবং ক্লোরোফিলের দরকার। এই চারটা, তাহলে সালোক সংশ্লেষণের মূল প্রধান উপাদান কটা হচ্ছে, চারটা উপাদান। এটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, একটা হচ্ছে তোমার পানি এবং আলো, এবং এটা হচ্ছে ক্লোরোফিল। যে এই দুটো অংশ, এই তিনটে অংশ কিন্তু উদ্ভিদ তার নিজের মধ্যে সঞ্চয় করে রাখে, বাকিটি আলোটা সূর্য থেকে তারা পেয়ে থাকে এবং সেখানে বিভিন্ন ধারাবাহিক প্রক্রিয়ার মাধ্যমে এই গ্লুকোজ তারা তৈরি করে থাকে। এই প্রক্রিয়াটাকে আজকে আমরা এই প্রক্রিয়াটাকেই আলোচনা করব যে আসলে কীভাবে গ্লুকোজ পর্যন্ত আমরা যাব। এটা বর্ণনা করার জন্য আবার বিজ্ঞানী ব্ল্যাকম্যান 1905 সালে এই পর্যায়টাকে দুটো ভাগে বিভক্ত করেন। একটা হচ্ছে আলোক পর্যায় এবং এটা হচ্ছে আলোক নিরপেক্ষ পর্যায়। এবং আলোক পর্যায় এবং আলোক নিরপেক্ষ পর্যায়ের মাধ্যমে আমরা বুঝতে পারবো অ্যাকচুয়ালি সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটা কীভাবে সম্পন্ন হয়ে থাকে। তোমাদের সিলেবাসের ভিতরে যতটুকু আলোচনা করা আছে আমি চেষ্টা করবো সেখান থেকে আলোচনা করে এই প্রক্রিয়াটাকে সম্পন্ন করার। তো আমরা একটু যদি আবার সেটাকে সুন্দরভাবে একটু লিখি, তাহলে কী হবে, আলোক পর্যায়
আমরা এখানে একটা হচ্ছে, এবং আলোক পর্যায়ের ক্ষেত্রে আমার কি কি লাগবে, আমার এখানে পানি লাগতেছে, আমরা একটু পরে আরেকটু আলোচনা করব। এবং এখান থেকে আবার আমরা পাবো এটিপি, এবং এখান থেকে তৈরি হবে NADPH2, এটা হবে আলোক নিরপেক্ষ পর্যায়। আলোক নিরপেক্ষ পর্যায়, এবং তারপরে আমরা এখান থেকে পাচ্ছি কি গ্লুকোজ, এই অংশটা পাচ্ছি। তো এই অংশটার ক্ষেত্রে যদি আমরা বর্ণনা করতে চাই, তাহলে এখানে আমি একটু পানি দেখাচ্ছি, এবং এখানে আমাদের কার্বন ডাইঅক্সাইডের প্রয়োজন হবে, আমি একটু পরে সেটা নিয়ে আলোচনা করব। আর এখানে আলোক পর্যায়ের ক্ষেত্রে তো সূর্যের আলো অবশ্যই প্রয়োজনীয়, সূর্য থেকে আলো আসবে এবং এই আলো আসে এই প্রক্রিয়াটাকে অ্যাক্টিভ করবে, অ্যাক্টিভ করার পর এই প্রক্রিয়াটা ধারাবাহিকভাবে চলে থাকবে। তো আমরা একটু এটাকে আর একটু আলাদা করে মডিফাই করে দিই, একটু ভাগ করে দিই। ভাগ করে দেওয়ার পর আমরা দেখি, তো আলোক পর্যায়ের ক্ষেত্রে যে প্রক্রিয়াটা সম্পন্ন হবে সেটা অবশ্যই উদ্ভিদের পাতার মধ্যে সম্পন্ন হবে। উদ্ভিদের পাতার ক্ষেত্রে আমরা যদি একটু পাতা এখানে এঁকে নেই আমাদের সুবিধার্থে, এই পাতাতে এখানে সূর্যের আলো, এখান থেকে মনে করো যে সূর্যের আলো পাতার মধ্যে এসে পড়তেছে, আর এই পাতার মধ্যে যে পানি থাকতেছে সেই পানিটা সূর্যের আলোর উপস্থিতি এবং পাতার ক্লোরোফিলের সহায়তায় ভেঙে সেখান থেকে একটা প্রোটন তৈরি করবে, একটা ইলেকট্রন তৈরি করবে এবং অক্সিজেন তৈরি করবে, যেটা প্রকৃতির মধ্যে রিলিজ হয়ে যাবে। যে অক্সিজেন কিন্তু আমরা আমাদের জীবিকা নির্ভর ক্ষেত্রে এই অক্সিজেনটা ব্যবহার করে থাকি, এবং প্রাণীকুলের একমাত্র অস্তিত্ব টিকে আছে এই অক্সিজেনের জন্যই। তো দেখো, পাতায় তৈরি করা ছিল এবং পাতার মধ্যে যখন ক্লোরোফিল ছিল এবং সূর্যের আলো ছিল, আসলে পানিটাকে ভেঙে ফেললো। এই পানিটাকে ভেঙে ফেলে যে তিনটে অংশ পরিণত হলো, হাইড্রোজেন, ইলেকট্রন এবং অক্সিজেন, এটাকে বলা হচ্ছে ফটোলাইসিস প্রক্রিয়া। তাহলে যে প্রক্রিয়ায় একটি পানির অণু ভেঙে ভেঙে হাইড্রোজেন, অক্সিজেন এবং ইলেকট্রনে পরিণত হয়, সেটাকে বলা হচ্ছে লাইসিস প্রক্রিয়া, পানি লাইসিস প্রক্রিয়া। এবং যখন এটাকে সূর্যের আলো ব্যবহার করতেছি তখন সেটাকে বলতেছি আমরা ফটোলাইসিস প্রক্রিয়া। তো এই ফটোলাইসিস প্রক্রিয়ার মধ্যে আমরা এই যে তিনটা জিনিস পাইলাম, তার মধ্যে এটা তো বাই প্রোডাক্ট হিসেবে পরিবেশের মধ্যে রিলিজ হয়ে গেল, যেটা আমাদের শ্বাস প্রশ্বাস ক্ষেত্রে আমরা সেটাকে ব্যবহার করতেছি। অপরদিকে হাইড্রোজেন এবং ইলেকট্রন থাকলো, পাতার মধ্যে কিছু থাকে আমাদের NADP থাকে। এই NADPর সঙ্গে তারা যুক্ত হয়ে উৎপন্ন করে NADPH2। অপরদিকে এই ইলেকট্রনটা ফটোসিস্টেম 1 প্লাস ফটোসিস্টেম 2 এর সঙ্গে যুক্ত হয়ে তারা ADP থেকে ADPর সঙ্গে একটা ইনঅর্গানিক ফসফেট যুক্ত করে ATPতে পরিণত করে। কোনো যৌগের সঙ্গে যখন ফসফেট গ্রুপ যুক্ত হয় তখন তাকে ফসফোরাইলেশন বলা হয়। আর যেহেতু এটা সূর্যের আলোর উপস্থিতিতে একটা যৌগের সঙ্গে ফসফেট গ্রুপ যুক্ত হলো, তাই সেটাকে বলা হচ্ছে ফটোফসফোরাইলেশন। তো দেখো, আমরা কি পাইলাম যে পাতার মধ্যে কি ছিল, পানি ছিল, সে সূর্যের আলো এখানে প্রবেশ করলো। তো সূর্যের আলো প্রবেশ করলে হবে না, তার নির্দিষ্ট একটা তরঙ্গ দৈর্ঘ্য থাকতে হবে। তরঙ্গ দৈর্ঘ্য সম্পর্কে তোমরা ক্লাস 8 একটা তোমাদের চ্যাপ্টার আছে একটা ফিজিক্সের মধ্যে 7ম অধ্যায়ে। তো সেটা হবে 680 ন্যানোমিটার থেকে 700 ন্যানোমিটার। এই তরঙ্গ বিশিষ্ট আলো যদি পাতার মধ্যে পড়ে এবং পাতা যদি ক্লোরোফিল উপস্থিত থাকে, তাহলে সেখান থেকে তারা ভেঙে পানিটাকে উৎপন্ন করবে একটা প্রোটন, একটা ইলেকট্রন এবং একটা হচ্ছে কি অক্সিজেন। এটা পাতায় উপস্থিত NADPর সঙ্গে যুক্ত হয়ে NADPH2 গঠন করবে। অপরদিকে ইলেকট্রনটি ফটোসিস্টেম 1, ফটোসিস্টেম 2 মাধ্যমে ADP থেকে ATPতে পরিণত করবে। অ্যাকচুয়ালি এই ফটোসিস্টেম 1 এবং ফটোসিস্টেম 2টাকে যদি আমি তোমাদের এই বইয়ের মধ্যে শুধুমাত্র আলোচনা করা আছে, আর এটা বিস্তারিত আলোচনা করা, মোটামুটিভাবে বিস্তারিত আলোচনা করা আছে দ্বাদশ একাদশের বইয়ের মধ্যে। তো আমি শুধু এখানে আলোচনা করব যে আসলে কীভাবে একটু সাধারণভাবে সংক্ষিপ্ত সামারি তোমাদের উপস্থাপন করব। সেটা হচ্ছে যে এই ইলেকট্রনটি যখন সূর্যের আলো পাতার ক্লোরোফিলের মধ্যে পতিত হয়, মেসোফিলের মধ্যে পতিত হয়, পাতার মেসোফিল টিস্যু কাকে বলা হয়, যে টিস্যুর মধ্যে ক্লোরোফিল উপস্থিত থাকে তাকে মেসোফিল টিস্যু বলা হয়। তোমরা জানো যে একটা পাতা 2টা লেয়ার থাকে, উপরের দিকে একটা লেয়ার এবং নিচের দিকে লেয়ার, 2 লেয়ারের মাঝখানে 2টা কোষ স্তর থাকে। একটা হচ্ছে পেলিসাইড প্যারেনকাইমা উপরের দিকে এবং নিচের দিকে থাকে স্পঞ্জিন প্যারেনকাইমা। এই পেলিসাইড প্যারেনকাইমা, স্পঞ্জিন প্যারেনকাইমার মধ্যে যেই প্যারেনকাইমা কোষের মধ্যে তোমার ক্লোরোফিল উপস্থিত থাকে সেটাকে বলা হয় মেসোফিল টিস্যু। আর এই মেসোফিল টিস্যুর মধ্যে অ্যাকচুয়ালি সালোকসংশ্লেষণ প্রক্রিয়াটি সম্পন্ন হয়ে থাকে।
তাহলে আবার আমরা যাব যে সূর্যের আলো যখন একটা মেসোফিল টিস্যু ক্লোরোফিলের মধ্যে পড়ে তখন ক্লোরোফিল অণু থেকে খুব জোরে উৎক্ষিপ্তভাবে ইলেকট্রন নির্গত হয়। নির্গত হওয়ার পর ইলেকট্রন সংগ্রাহক বিভিন্ন সেক্টরের মাধ্যমে ইলেকট্রনটা স্থানান্তরিত বা হস্তান্তরিত হয়। হওয়ার ফলে যখন একটা স্টেপ থেকে একটা স্টেপে সে ইলেকট্রনটা ঘোরে, সেই ঘোরার সময় সে প্রচুর পরিমাণে শক্তি সেখানে রিলিজ করে দেয়। আর এই রিলিজ করে দেওয়া শক্তিটা অ্যাকচুয়ালি এই এডিপির সঙ্গে এই ইনঅর্গানিক ফসফেটটাকে যুক্ত করে এটিপিতে পরিণত করে থাকে। আর এই যে প্রক্রিয়াটা সম্পন্ন হয় এই প্রক্রিয়াটাকে দুভাগে বিভক্ত করা যায়, চক্রীয় এবং অচক্রীয় ফটোফসফোরাইলেশন। চক্রীয় কেন বলা হচ্ছে এবং অচক্রীয় কেন বলা হচ্ছে? চক্রীয় ক্ষেত্রে আমরা বলবো যে তোমার যে ক্লোরোফিল অণু থেকে যে ইলেকট্রনটা উৎক্ষিপ্ত হলো সেটা যদি বিভিন্ন চক্রের মাধ্যমে বিভিন্ন পর্যায়টাকে ঘুরে আবার সেখানে ঘুরে আসে ফিরে আসে তাহলে সেটাকে বলা হচ্ছে চক্রীয় ফটোফসফোরাইলেশন। আর যদি না আসে তাহলে সেটাকে বলা হচ্ছে অচক্রীয় ফটোফসফোরাইলেশন। তো আলোক পর্যায়ের ক্ষেত্রে আমরা দুটো জিনিস এখন যে জিনিসটা আমাদের বোঝার দরকার, মাথার দরকার, সেটা হচ্ছে কি আমরা জানলাম যে পাতার মধ্যে ক্লোরোফিল অণু থাকে। ক্লোরোফিল অণুর মধ্যে যখন সূর্যের আলো আসে এই সূর্যের আলো এবং ক্লোরোফিল পাতায় উপস্থিত পানিটাকে ভেঙে তিনটে অংশে পরিণত করে, যেটাকে আমরা বলতেছি ফটোলাইসিস প্রক্রিয়া। লাইসিস অর্থ ভেঙে ফেলা। এটা প্রোটন এবং এটা ইলেকট্রন এবং এটা হচ্ছে অক্সিজেন। হাইড্রোজেনের সঙ্গে যখন পাতা এই প্রোটনটার সঙ্গে যখন এই প্রোটনের সঙ্গে পাতায় উপস্থিত এনএডিপি যুক্ত হয়, NADPH2 তৈরি করে। আবার একটা ইলেকট্রন যুক্ত হয়ে ফটোসিস্টেম 1 ফটোসিস্টেম 2 এর মাধ্যমে এডিপি থেকে ইনঅর্গানিক ফসফেটের সহায়তায় এডিপিতে পরিণত করে। এবং এই দুটাকে একত্রিতভাবে বলা হচ্ছে কি অ্যাসিমিলেটেড পাওয়ার বা আত্মীয়করণ শক্তি। এই আত্মীয়করণ শক্তিটা কিন্তু তোমাদের বইয়ের মধ্যে এই শব্দটা ব্যবহার করা হচ্ছে। এটাকে আমরা সংক্ষিপ্তভাবে এপি বলে থাকি। এই যে আমরা যে দুটো অংশ পাইলাম, আত্মীয়করণ শক্তি তাকে বলা হচ্ছে যে একটা পর্যায়ে উৎপন্ন হবে এমন কিছু যৌগ, এই যৌগটা আবার কী করবে, সে দ্বিতীয় আরেকটা পর্যায়কে তার রাসায়নিক বিক্রিয়াগুলো কমপ্লিট করার জন্য সহায়তা করবে। তার মানে সে কী করবে, দুইটা পর্যায়কে সংযুক্ত করবে। তার মানে আমরা একটা বুঝতে পারি আত্মীয়করণ শক্তি এক ধরনের কানেক্টর। তোমরা ইংরেজি গ্রামারের মধ্যে জানো যে কানেক্টরের কাজ হচ্ছে কি দুটা জিনিসকে একত্রিত করা। তাহলে এই আত্মীয়করণ শক্তিটা কী করতেছে, আলোক পর্যায় এবং অন্ধকার পর্যায় বা নিরপেক্ষ পর্যায়টাকে কানেক্ট করে পর্যায়টার যে কাজগুলো থাকবে সেই কাজগুলোকে তারা সুন্দরভাবে সম্পন্ন করার ক্ষেত্রে সাহায্য করে থাকবে। তাহলে আমরা এখন এই প্রক্রিয়া শেষ করে এবার আমরা কোনখানে চলে যাব, আলোক নিরপেক্ষ পর্যায়ের মধ্যে চলে যাব। আলোক নিরপেক্ষ পর্যায়ের মধ্যে যখন আমরা যাব তখন আসলে অ্যাকচুয়ালি কি হচ্ছে, যে ঘটনাটা হচ্ছে এই এটিপি যখন এখানে আসতেছে সে এখানে শক্তিটা দিবে, দেওয়ার পর এটিপি তো আর এডিপিতে থাকবে না। একটা ফসফেট যখন এখান থেকে চলে যাবে আলাদা হয়ে যাবে, সে সেখানে যে শক্তিটা ছিল সেই শক্তিটা সেখানে ছেড়ে দিল। এই এটিপিটা আবার পরিণত হবে ADPতে। তাহলে এডিপি কিসে পরিণত হলো, এডিপিতে পরিণত হলো। এবং অপরদিকে আমরা এখানে যে NADPH2 দিলাম, এই NADPH2 সেও তার শক্তিটাকে এখানে ছেড়ে দিবে, দিয়ে NADPতে আবার পরিণত হবে, হয়ে সে আবার পূর্বের আলোক পর্যায়ের মধ্যে চলে যাবে। এই প্রক্রিয়াটা এভাবে রাউন্ডিং আকারে ঘুরতে থাকবে এবং সেখানে হাইড্রোজেন ছেড়ে দিবে, হাইড্রোজেনটা সেখানে এবার পানি তৈরির ক্ষেত্রে আবার সহায়তা করে থাকবে। তো আলোক নিরপেক্ষ পর্যায়ের মধ্যে এবার আমরা যখন যাব এই পর্যায়টা আবার কীভাবে শেষ করবো, আমরা জানি রাইবোস 1,5,20 ফসফেট নামে একটা যৌগ পাতার মধ্যে থাকে। রাইবোস 1,5,20 ফসফেট। এটা বর্ণনা করার আগে আমি একটু কথা বলবো তোমাদের সঙ্গে। সে কথাটা হচ্ছে যে রাইবোস সম্পর্কে তোমরা জানো যে 5 কার্বন বিশিষ্ট একটি শর্করা 1 এবং 5, তার মানে 1 নম্বর এবং 5 নম্বর কার্বনের সঙ্গে 20 মানে হচ্ছে 2টা ফসফেট যুক্ত থাকে, তাই এটাকে বলা হচ্ছে রাইবোস 1,5,20 ফসফেট। এই রাইবোস 1,5,20 ফসফেটের সাথে কার্বন ডাই অক্সাইড রুবিক্স একটা এনজাইমের সহায়তায় যুক্ত হয়ে 6 কার্বন বিশিষ্ট অস্থায়ী কিটো অ্যাসিড তৈরি করবে। অস্থায়ী কিটো অ্যাসিড তৈরি করবে, সেটা কয় কার্বন বিশিষ্ট, 6 কার্বন বিশিষ্ট। এটা মনে রাখতে হবে তোমাদের, নৈবিত্তিকের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তারপর সেটা ভেঙে যাবে, ভেঙে যাওয়ার পর 3 কার্বন বিশিষ্ট প্রথম একটা অস্থায়ী যৌগ তৈরি করবে, সেটাকে বলা হচ্ছে কি ফসফোগ্লিসারিক অ্যাসিড। ফসফোগ্লিসারিক অ্যাসিড সেটা স্থায়ী এবং সেটা কয় কার্বন বিশিষ্ট, 3 কার্বন বিশিষ্ট। তাহলে আমরা দেখো এই প্রক্রিয়াটার মধ্যে একটা স্থায়ী আমরা যৌগ পাইলাম, সেটা হচ্ছে 3 কার্বন বিশিষ্ট ফসফোগ্লিসারিক অ্যাসিড। তাই এই প্রক্রিয়াটাকে বলাও আবার হয় একদিক দিয়ে C3 চক্র। এই 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে আবার দুটি যৌগ তৈরি করবে। একটা যৌগকে বলা হচ্ছে ফসফোগ্লিসারালডিহাইড,
আরেকটা তৈরি করবে ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট। এই দুটো যৌগ তৈরি করবে। এই দুইটা যৌগ একত্রিত হয়ে একদিকে তৈরি করবে গ্লুকোজ, অপর দিকে এখান থেকে আবার তৈরি করবে রাইবোজ 5। এই রাইবোজ 5-এর সঙ্গে আবার একটা ফসফেট গ্রুপ যুক্ত হবে। ফসফেট গ্রুপ যুক্ত হওয়ার পর সেখান থেকে আবার রাইবোজ 1,5 বিস ফসফেটে পরিণত হবে। হওয়ার পর এই প্রক্রিয়াটাকে চক্রাকারে এইভাবে চলতে থাকবে। তাহলে দেখো বন্ধুরা, আমরা সুন্দরভাবে এই প্রক্রিয়াটাকে সম্পূর্ণ করলাম। এই অধ্যায় বা চ্যাপ্টারটার মধ্যে আরও অনেকগুলো গুরুত্বপূর্ণ টপিকস আছে, আমি তোমাদের বইয়ের মধ্যে এই অংশটা সুন্দরভাবে বর্ণনা করা নাই। আমি চেষ্টা করেছি আমি আমার সামান্য সীমিত জ্ঞানের মাধ্যমে এটাকে তোমাদের কাছে তোমাদের সহজভাবে মাথার মধ্যে এটা তোমরা ধারণ করে যেন তোমরা বুঝতে পারো অ্যাকচুয়ালি আসলে আলোক পর্যায়ে এবং আলোক নিরপেক্ষ পর্যায়ের মাধ্যমে কীভাবে প্রক্রিয়াটি সম্পন্ন হচ্ছে এবং সম্পন্ন হওয়ার ক্ষেত্রে কী ধরনের প্রসেসগুলো এখানে হচ্ছে সেটা আমরা সংক্ষিপ্তভাবে উপস্থাপন করলাম। তো আমি যদি সামারিটাকে তোমাদের আরেকবার শেষ করি তাহলে কীরকম হয়, সেখানে দেখো আমরা জানি যে আলোক পর্যায়ের ক্ষেত্রে কিসের দরকার, সূর্যের আলো দরকার। সূর্যের আলো এখানে আসতেছে, আসার পর সে কী করতেছে, পাতার ক্লোরোফিলের সঙ্গে যুক্ত হচ্ছে, হওয়ার পর সে পানিটাকে ফটোলাইসিস প্রক্রিয়া ভেঙে ফেলে সেখান থেকে একটা হাইড্রোজেন, একটা ইলেকট্রন এবং একটা পানি তৈরি করলো। পানিটা প্রকৃতির মধ্যে চলে আসলো, এর এই পানিটা একটা অক্সিজেন তৈরি করলো, প্রকৃতির মধ্যে চলে আসলো এবং প্রাণীকুল সম্পূর্ণরূপে এই অক্সিজেনের উপর নির্ভরশীল। অপরদিকে পাতায় ছিল আমাদের NADP, তার সঙ্গে একটা H যুক্ত, এ প্রোটন যুক্ত হলো, NADPH2 গঠন করলো। অপরদিকে এই যে ইলেকট্রনটি ফটোসিস্টেম 1 এবং ফটোসিস্টেম 2 এর মাধ্যমে ADPর সঙ্গে আরেকটি ইনঅর্গানিক ফসফেটকে যুক্ত করার পরে ADPতে পরিণত করলো। যে দুইটা উপজাত দ্রব্য তৈরি হলো এখানে, এই দুটাকে আমরা বলতেছি আলোক, এই দুটাকে আত্মীয়করণ শক্তি বলা হচ্ছে, অ্যাসিমিলেটেড পাওয়ার বলা হচ্ছে। আত্মীয়করণ শক্তি একটা কানেক্টর হিসেবে কাজ করে। সে কী করে একটা পর্যায়কে থেকে তৈরি হয় এবং আরেকটা পর্যায়কে কী করতেছে সে অ্যাড করার পর সেই বাকি পর্যায়টির বাকি যে কর্মকাণ্ডগুলো ছিল সেটাকে সুন্দরভাবে নিয়ন্ত্রণের ক্ষেত্রে সাহায্য করতেছে। তো এইখান থেকে যখন তারা আবার এই আলোক নিরপেক্ষ পর্যায়ের মধ্যে আসলো, তারা NADPH আবার প্রোটনটাকে ছেড়ে দিবে এখানে। অপরদিকে ATP সে তার এখানে ফসফেট গ্রুপটাকে ছেড়ে দিয়ে যে সঞ্চিত যে শক্তিটা ছিল আমরা প্রথমে আলোচনা করলাম সেটা ছেড়ে দিয়ে এই শক্তি থেকে এই যে কার্বন ডাই অক্সাইডটা ঘুরে সে যে গ্লুকোজটা তৈরি করলো, এই প্রক্রিয়াটাকে পরিচালনা করার জন্য শক্তি সে সরবরাহ করবে। তো এইখান থেকে আমরা তারপরে এবার আরও নিরপেক্ষ পর্যায়ের মধ্যে গেলাম। আমরা জানি যে পাতার মধ্যেই থাকে আমাদের রাইবোজ বা রাইবোস, গুলোস দুটাভাবে উচ্চারণ করা যায়, 1,5 বিস ফসফেট। এই 1,5 বিস্ফোটের সঙ্গে আমাদের কার্বন ডাই অক্সাইড যুক্ত হচ্ছে। এই কার্বন ডাই অক্সাইডটা যুক্ত হচ্ছে রুবিক্স নামক এক ধরনের এনজাইমের সহায়তায়। যুক্ত হওয়ার পর তারা কী করতেছে, একটা অস্থায়ী কিটো অ্যাসিড তৈরি করলো। সেটা অবশ্যই কয় কার্বন বিশিষ্ট, 6 কার্বন বিশিষ্ট, এটা অবশ্যই মাথায় রাখতে হবে, কিন্তু নৈবেদিকের জন্য মারাত্মকভাবে ইম্পর্টেন্ট। তারপর সেটা আবার ভেঙে গিয়ে একটি করে 3 কার্বন বিশিষ্ট ফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি করবে। এই ফসফোগ্লিসারিক অ্যাসিডটা হচ্ছে এই যৌগের মধ্যে সর্বপ্রথম একটা স্থায়ী একটু যৌগ, তাই এটাকে আমরা C3 চক্র বলে থাকি। 3টে কার্বন থাকার জন্য এটাকে C3 চক্র বলা হচ্ছে। এই ফসফোগ্লিসারিক অ্যাসিডটা আবার ভেঙে গিয়ে সেখান থেকে ফসফোগ্লিসালডিহাইড এবং ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট তৈরি করবে, যে দুটো আবার যুক্ত হয়ে একদিকে গ্লুকোজ তৈরি করবে। অপরদিকে সেখান থেকে আবার একটি রাইবোজ 5 রিলিজ হয়ে সে আরেকটা ফসফেটের সঙ্গে যুক্ত হয়ে আবার রাইবোজ 1,5 ফসফেটে পরিণত হবে। আবার এই প্রক্রিয়াটাকে সে এভাবে পরিচালিত করতে থাকবে। তো আমি আশা করি তোমরা খুব সুন্দরভাবে এই অংশটা আলোক পর্যায় এবং আলোক নিরপেক্ষ পর্যায় এবং চালক সংশ্লেষণ কী সেটা সম্পর্কে তোমরা জানো তোমরা আগে থেকেই সেই সংজ্ঞাটাকে। তাহলে আমরা এটা আলোক সংশ্লেষণ সংজ্ঞাটাকে এবার আমরা আমাদের মতো করে বলতে পারি, তাই না? আসলে সংজ্ঞা কী, সংজ্ঞা কীভাবে তৈরি হয়, একটা প্রক্রিয়া ঘটে, সেই ঘটাটাকে যখন আমরা আমাদের মতো করে সুন্দরভাবে সহজভাবে উপস্থাপন করি সেটাকেই কিন্তু সংজ্ঞা বলা হয়। তার মানে কোনো একটা ঘটনা আগে ঘটার পর সেখান থেকে সংজ্ঞা তৈরি হয়, সংজ্ঞা কখনো আগে থেকে তৈরি হয় না। তাহলে আমরা জানলাম যে সূর্যের আলো কি করতেছে, আমি যখন পানিতে প্রবেশ করতেছে বা সূর্যের আলোটা শক্তিটাকে আমরা সৌরশক্তিটাকে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করতেছি। এই রাসায়নিক শক্তি আবার কি করতেছে, যে একটা কার্বন ডাই অক্সাইডকে ভেঙে বা তাকে বিভিন্ন ধারাবাহিক প্রক্রিয়ার মাধ্যমে বিভিন্ন প্রক্রিয়া বা চক্র সম্পন্ন করার ফলে সেখান থেকে গ্লুকোজ তৈরি করতেছে। এই যে গ্লুকোজ তৈরি করার প্রক্রিয়াটাকে বলা হচ্ছে কি সালোক সংশ্লেষণ প্রক্রিয়া। আসলে এই গোটা প্রক্রিয়াটাকেই যদি আমি সংক্ষিপ্তভাবে অল্প কথা উপস্থাপন করি তাহলে সেটাকে বলা হবে সালোক সংশ্লেষণ প্রক্রিয়া।
এই সালোকসংশ্লেষণ প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা আলোক পর্যায় আলোক নিরপেক্ষ পর্যায় সম্পর্কে যে ধারণাটা তোমায় দিয়েছি, তোমরা অবশ্যই এটা ভালোভাবে স্টাডি করতে হবে। তোমরা এখানে অনেকগুলো নতুন নতুন শব্দ পেয়েছো, আগে তোমাদের কাজ হবে এই নতুন নতুন শব্দগুলোকে মুখস্থ করে ফেলা। তাহলে যখন তোমরা কোনো একটা চ্যাপ্টার স্টাডি করতে যাবা, নতুন কোনো চ্যাপ্টার, এটা সম্পর্কে যখন তোমরা নতুন নতুন শব্দ স্টাডি পড়তে যাবা, তখন নতুন শব্দগুলোকে বা কিওয়ার্ডগুলোকে আগে আয়ত্ত করে ফেলবা। এটা শুধু তোমাদের বই পড়ার ক্ষেত্রে না, তুমি বাসায় যখন মনে করো তোমরা স্টাডি করতে যাবা, একটা চ্যাপ্টারের মধ্যে আগে পড়ে দেখবা যে কোন কোন শব্দগুলো তোমরা নতুন নতুন পাচ্ছ, সেই শব্দগুলোকে আগে ভালো করে পড়ে ফেলবা, আত্মস্থ করে ফেলবা। তখন এই চ্যাপ্টারটা নিয়ে যখন তুমি স্টাডি করতে যাবা, তখন তুমি কোনটার সঙ্গে কোন জিনিসের লিঙ্ক সেটা সুন্দরভাবে খুঁজে পাবা। তো আমি শুধু তোমাদের বাসায় পড়ার জন্য বলতেছি না, যখন তোমরা ক্লাসেও পড়াশোনা করতে যাবা, তোমার স্যারেরা নতুন কোনো অংশ বা চ্যাপ্টার নিয়ে আলোচনা করতে যাবে, তোমরা বুঝতে পারতেছো আগামীকাল আমাদের স্যার এই বিষয়টি নিয়ে আলোচনা করবে, তাহলে আমি ওই চ্যাপ্টারের মধ্যে গুরুত্বপূর্ণ যে শব্দগুলো বা তথ্যগুলো একটু আগে থেকেই একটু পড়ে নেই, তাহলে স্যার যখন বুঝাবে তখন তোমাদের বুঝতে অবশ্যই অনেক সুন্দরভাবে এবং সহজগম্য হবে। আর প্রভাবকের ক্ষেত্রে যদি আমরা বলি যে বাহ্যিক প্রভাবক বা অভ্যন্তরীণ প্রভাবক, তোমরা একটু বইয়ের মধ্যে স্টাডি করলে বুঝতে পারবা যে আলো, তাপমাত্রা, এই যে বিভিন্ন পাতার বয়স, ক্লোরোফিলের উপাদান এবং খনিজ পদার্থ, এগুলা তোমরা বইয়ের মধ্যে একটু হালকাভাবে স্টাডি করলে এই ধরনের প্রভাবগুলো সম্পর্কে বুঝতে পারবা এবং সেটা একটু ভালোভাবে দেখে নিবা। আর ওখানে কি থাকবে, কিছু নৈবেতিক কিছু গুরুত্বপূর্ণ অংশ থাকে, এই গুরুত্বপূর্ণ অংশগুলোকে তোমরা পড়ে ফেলবা। যেমন গুরুত্বপূর্ণ অংশ পটাশিয়ামের একটা খুব গুরুত্বপূর্ণ একটা উপাদান, আমরা জানি সালোকসংশ্লেষণের ক্ষেত্রে এটা খুব ভালোভাবে পড়বা যে পটাশিয়ামের ভূমিকাটা কি আছে সেখানে। তারপর তাপমাত্রা একটা গুরুত্বপূর্ণ উপাদান, কত ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার মধ্যে সালোকসংশ্লেষণ প্রক্রিয়াটা সম্পন্ন হয়। নৈবেদিকে প্রচুরবার আসছে এই শব্দটা। তোমরা এই অংশগুলোকে খুব সুন্দরভাবে ভালোভাবে পড়ে নিবা। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আমি আগামী দিন শ্বসন কি, সমাজ শ্বসন এবং অবাধ শ্বসন নিয়ে একটা সুন্দরভাবে একটা তোমাদের ব্রিফিং দেবো ইনশাআল্লাহ, একটা ট্রির মাধ্যমে উপস্থাপন করবো, তোমাদের অনেক ভালো লাগবে এইটা। তাহলে তোমাদের কী করতে হবে, তাহলে আগামী দিন তোমরা একটু সমাজ শোষণ এবং অবাধ শোষণে কী কী জিনিসগুলো আছে একটু ভালোভাবে দেখে নিবা। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম। আমি সবারই মঙ্গল কামনা করছি, তোমরা ভালো থাকো, তোমরা সুস্থ থাকো এবং অবশ্যই করোনা থেকে দূরে থাকো। আল্লাহ হাফেজ।